আমরা আজকে চলে এসেছি ঝিনাইদহে। আর এই ঝিনাইদহের গুছানো শহর এবং সবুজ প্রকৃতির গ্রাম বাংলার রূপ আপনাকে মুগ্ধ করবে। আজকে আমরা মূলত যাচ্ছি লালন শাহের ভিটায়, এবং লালন শাহের ভিটায় যাওয়ার পথে আমরা ঢোল সমুদ্র দিঘি, আমরা ভাইরাল যে মসজিদ, আমরা বেশ কয়েকটি জায়গায় যাব। সো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভাইরাল যে মসজিদের কথা আমরা বলেছিলাম বা শুনেছিলাম, আমরা কিন্তু এখন সেই মসজিদের সামনেই আছি। চলে এসেছি ঢোল সমুদ্র দিঘি। তো আমি আপনাদেরকে এখানের যেই লালন শাহের যে ভিটা, সেই ভিটাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লালন শাহের ভিটা। আর এই ঝিনাইদহে কিন্তু বেশ কিছু পর্যটন স্পট আছে। আর বিশেষ করে আমরা এখানে একটা মসজিদ হয়েছে অনেক নতুন, এবং এই মসজিদটা এতটাই ফেমাস হয়েছে এখানে, আর এতটাই সুন্দর। তো আমরা প্রথমে যাব সেই মসজিদে, এবং সেই মসজিদের পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আরও বেশ কিছু পর্যটক স্পট যেগুলো এইখানকার জন্য, ঝিনাইদহের জন্য খুবই বিখ্যাত। এবং আজকের ভিডিও খুবই মজাদার হতে চলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখন রিক্সায় উঠে গেছি, এবং আমরা ওই জায়গাটার নাম হচ্ছে খাজুরা মসজিদ বলে এটাকে। তো এখন এইখান থেকে আপনারা যে বাসে যেখানে নামবেন, সেইখান থেকে যদি আপনারা রিক্সা নেন, রিক্সায় 60 টাকার মতো খরচ পড়তে পারে। যদি একটু দামাদামি করে নেন তাহলে হয়তো 50 টাকায় যেতে পারেন। তো সেখানে গিয়ে আমরা বিস্তারিত ভিডিও নিচ্ছি। তো আমরা কিন্তু এখন ঝিনাইদহের খাজুরা বাজারের যে বিখ্যাত কিংবা ভাইরাল যে মসজিদের কথা আমরা বলেছিলাম বা শুনেছিলাম, আমরা কিন্তু এখন সেই মসজিদের সামনেই আছি। এবং এই মসজিদের নামটা হচ্ছে বায়তুল মামুর জামে মসজিদ ও মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত, খাজুরা পশ্চিমপাড়া, ঝিনাইদহ। এবং এটা 2022 সালে কিন্তু এটা স্থাপিত হয়। এবং এখানে অনেক সুন্দর একটা গেট কিন্তু তারা করেছে, এবং এখানে কিন্তু অনেক স্টুডেন্টও আছে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে ভিতরের অবস্থাটা, এবং খুবই সুন্দর করেছে। এটা অনেক সুন্দর করে সাজিয়েছে। একটা মসজিদ এত সুন্দর হতে পারে, এটা কিন্তু আসলেই বর্তমান সময়ে কিন্তু কল্পনা করা যায় না। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে, একটা না, ওইখানে আরও একটা আছে। এই যে এইখানে আমরা একটা দোলনা দেখতে পাচ্ছি, এখানে আরও একটা আছে। এইখানে সুন্দর করে কিন্তু একটা জায়গা রেখেছে যেখান দিয়ে আপনি হাঁটতে পারবেন। এবং এইখানে এমন একটা পরিবেশ, গা শীতল করা একটা পরিবেশ। বিল্ডিংটা এরকম দেখা যায়। আমি জানি না যে ক্যামেরাতে কতটা ফুটিয়ে উঠাতে পারছি, কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু এই মসজিদটা। আচ্ছা, আমি আস্তে আস্তে একটু উপরে উঠি যাতে আপনাদেরকে সবগুলো জিনিস আমি দেখাতে পারি। যদিও আমরা এটার দ্বিতীয় তলা, মানে যেখানে নামাজ পড়ানো হয় সেখান পর্যন্ত আমরা যাব, এর উপরে উঠবো না, কারণ এর উপরে স্টুডেন্টরা এখনও পড়াশোনা করছে। তো আমরা চাই না যে আমাদের জন্য তাদের কোনো ডিস্টার্ব হোক। তবে আমরা যে ভিডিওটি করছি, এই ভিডিওটি কিন্তু আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর কিন্তু আমরা ভিডিওটি ধারণ করছি। আচ্ছা, এইখানে একটা পানির ফোয়ারা আছে, এবং এটার চারপাশ দিয়ে কিন্তু কিছু টব বা ফুলের গাছ বা বাহারি গাছ কিন্তু এখানে রাখা আছে। এবং এইখান থেকে যদি সিঁড়িটা দেখি, অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা। তো আমরা যে দিক দিয়ে উঠেছিলাম, আমরা সিঁড়ি দিয়ে উঠে যদি আমরা ভিতরে যাই, আচ্ছা, এইখানে কিন্তু একটা সুন্দর একটা ঘড়ি এবং সুন্দর একটু কাজ করা আছে। এই কাজটাও কিন্তু অনেক সুন্দর। পাশাপাশি দেয়ালের যে কাজগুলো করছে সেগুলোও কিন্তু অনেক সুন্দর করে করা আছে। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে যাই,
চলে এসেছি ঢোল সমুদ্র দিঘি এবং ঝিনাইদহে এটা কিন্তু একটা বিখ্যাত জায়গা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দিঘি আছে, এইটার নাম হচ্ছে ঢোল সমুদ্র। এবং এই নামের পিছনে আসলে কি কারণ সেটা আমি এখনও জানি না, তো খোঁজ করব যে এই নামকরণ হওয়ার আসলে কারণ কি। এইখানে পাশে একটা দোকান আছে, আমি একটু ওই ভাইয়ের কাছে একটু জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই জায়গাটার নাম ঢোল সমুদ্র দিঘি হওয়ার কারণ কি? এখন এদের আমাদের শোনা কথা মুখী, হ্যাঁ, লোক সমাজে আপনি যারা শুনেছেন, আমরা শুনে আইছি, দেখিনি তো। তো এখানে আমরা গল্প শুনেছি যে এই রাজা যখন পুকুরটা কাটে, রাজা কাটে বলতে এটা কোনো রাজা কাটছে এই পুকুর? হ্যাঁ, মোটুক রাজা। মোটুক রাজা, হ্যাঁ। তো পুকুরটা যখন কাটে তখন অনেক খোঁজার পরেও এটা নাকি পানি উঠছিল না। তখন ওনার নাকি স্বপ্নে দেখাইলো যে তোমার ছোট রানী দিয়ে বরণ দিলি তো তখন পানি উঠবে। তো ঢোল ডগর বাজি আর কি যা করে আর কি হিন্দুরা, তো ওই লোকটা হিন্দু ছিল মোটুক রাজা। তো এইভাবে ঢোল মল বাজানোর পরে তো এটা পানি ওঠে, তারপর থেকে এটার নাম ঢোল সমুদ্র। মানে পানি আর শুকায় না, তার মানে এই পুকুরটা অনেক প্রাচীন? হ্যাঁ, অনেক প্রাচীন, 800-900 বছর আগের। 800-900 বছর আগের? ওইদিকে কিছু আছে আরো? ওই যে মোগল যুগ নাকি ছিল, মোগল রাজা নাকি তারও আগে, মোগল সাম্রাজ্যের আগে। হ্যাঁ, আচ্ছা। তো এটা বিখ্যাত হওয়ার পিছনে মানে আমরা এখন যেই ভাইয়ের যেই কথাটা শুনলাম, মূলত এটা একটা কারণ। আর এখানে ওনার বক্তব্য মতে মুঘল সাম্রাজ্যেরও আগের এই পুকুর, এবং পুকুরটা যদিও এইভাবে দেখে বোঝা যায় না, কিন্তু পুকুরটা কিন্তু বিশাল বড়। আমি দেখি এখানে কিন্তু অনেক বড় একটা দিঘি। এটা ঢোল সমুদ্র দিঘি এই জন্যই হয়তো বা নামকরণ করা হয়েছে যে মোটুক রাজা এই পুকুরটা যখন 800-900 বছর আগে খনন করেন, তখন এটা থেকে পানি উঠছিল না, এই পুকুরে পানি পাচ্ছিল না। তখন স্বপ্নে দেখে যে ওনার ছোট বউকে দিয়ে, মানে আগের রাজাদের তো বেশ কয়েকটা বউ থাকতো, তো আমরা সবাই জানি, যদিও এখনকার অনেকেই রাজা কিন্তু বউ নাই। তো ছোট বউকে দিয়ে যদি বরণ করে তাহলে এটাতে পানি উঠবে। তো ছোট বউকে দিয়ে যখন বরণ করে তখন ঢাকঢোল পিটিয়ে এখানে এটা থেকে বরণ করার পর এটাতে পানি আসছে, আর তারপর থেকে এই দিঘির নাম হয়েছে ঢোল সমুদ্রের দিঘি। আচ্ছা, এইখানে কিন্তু আরও বেশ কিছু জায়গা আছে, সামনে আরও কিছু ভাইও আছে। আমি এদিকে আর কি আছে একটু দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এদিকে কিছু নেই, আর এটা হচ্ছে একটা রাস্তা। তো এই হচ্ছে ঢোল সমুদ্রের দিঘি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা যে এখানে আসলাম, এখানে অনেকেই ভাববে যে দেখার আসলে কিছু নেই, কিন্তু জানার আছে। এটা আমাদেরই দেশের একটা গল্প, কিংবা একটা সত্যি, কিংবা একটা ইতিহাস, কিংবা একটা বাস্তবতা, যাই হোক, এগুলো আমাদের জানতে হবে। আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের বিভিন্ন স্থাপনা সম্পর্কে, আমাদের দেশের মানুষ সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত, আমাদের জানতে হবে। কারণ আপনি যত জানবেন দেশ সম্পর্কে, আপনার জ্ঞানের ভান্ডার কিন্তু তত সমৃদ্ধ হবে। আচ্ছা, আপনার বাড়ি তো এখানে, আপনি এখানকার লোকাল না? কত দূর বাড়ি এখানে আপনার? ওই পারে 1 কিলো। তো এই পুকুর আপনি তো ছোটবেলা থেকে দেখে আসতেছেন, এখানে কি দেশের নানান মানুষ আসে, যেমন আমরা আসছি, আমরা কিন্তু এটা সম্পর্কে জেনেই আসছি। তো এটা আসলে আপনি কি জানেন যে এই পুকুরটার পিছনে আসলে স্টোরিটা আসলে কি, এটা এই নামকরণ কেন হইলো? বিষয় হচ্ছে আমরা তো ছোটকাল থেকেই এই পুকুরের পাশে, আমাদের 1 কিলো দূরে বাসা, ছোটকাল থেকে যাওয়া আসা করি এখানে। আপনার আমরা আগে শুনেছি যে এখানে নাকি একটা রাজার বাস ছিল, রাজার একটা রাজ্য ছিল। সেখান থেকে হঠাৎ নাকি আপনার সেই রাজার রাজ্যে আপনার পানি সংকট দেয়। তখন পানি সংকট দেখা দেয় হঠাৎ করে। তার কিছুদিন পরে রাজা কার কাছে যেন শুনেছিল যে মানে পুকুর খননের বিষয়, পুকুর খনন করলে আপনার পানি উঠে আসবে। আচ্ছা, তা তখনকার প্রজাদের দিয়ে পুকুর খনন করতে 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 আপনার বড়, অনেক বড়, এটা তো অনেক ছোট হয়ে গেছে, কিন্তু আগে আরো বড় ছিল, অনেক। হ্যাঁ, আগে আরো বড় ছিল।
তখন আরো ছোট হয়ে গেছে, তখন খনন করতে 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 গভীরে যে মানে হঠাৎ পানি উঠে রাজ্যটাই নাকি আমার জানা মতে ডুবে গেছে পুরো মানে রাজ্যটাই। এত পানি উঠছে? হ্যাঁ, এত পানি উঠছিল, ডুবে গেছিল। আর ওটা কমতে কমতে জাস্ট এইটুক, এই পানি কখনো শুকায় না, মানে মানে শীতের এই- সময় এরকম ভরাই থাকে কোনোদিনই পুকুর? শুকায়নি এই পানি তখন থেকে এই পর্যন্ত। আচ্ছা, এই যে স্টোরিটা আপনি বললেন, এটা তো আপনি কারো না কারোর কাছ থেকে শুনছেন? অবশ্যই শুনেছি, এটা দাদা দাদিদের কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে আগের শুনছেন? মানুষ থেকে আচ্ছা, শুনেছি। কত বছর পুরনো হবে এই পুকুরটা, একটা আইডিয়া? সেটা তো মানে মানে- দাদা দাদির কাছ থেকে, যেহেতু আপনি দাদা দাদির কাছ থেকে শুনছেন, তারা কিন্তু তারা তার দাদা দাদিদের কাছে শুনেছে। তার দাদা দাদির কাছে হ্যাঁ। শুনছে, তাহলে তো মোটামুটি অনেক প্রাচীন। অনেক একটা প্রাচীন। আইডিয়া 800-900 বছর হবে? তা তো হবেই, তা তো হবেই। প্রাচীন, অনেক প্রাচীন আমাদের। এখান থেকে আপনার অনেক টুরিস্ট আসে, তো এখানে অনেক টুরিস্ট আসে, দেখা এখানে ঘুরে ফেরে, বুঝতে পেরেছেন, বহুত লোক আসে এখানে। এখানে যেমন আপনার দুইটা ঈদে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে এখানে আপনার একটা আনুষ্ঠানিকভাবে প্রচুর লোক হয়, চারিপাশে প্রচুর লোক। আনুষ্ঠানিকভাবে বলতে এখানে কোনো অনুষ্ঠান করা হয়? হ্যাঁ, মোটামুটি আপনার মেলা মেলা হয়? মতো। হ্যাঁ, মেলা হয়। এটা ছোটখাটো কখন মেলা হয়? ঈদুল ফিতর, ঈদুল আজহা, মানে দুই ঈদে? দুই ঈদে। আচ্ছা, আবার পহেলা বৈশাখে একটা ভালো প্রভাব হয়, এখানে একটা অনুষ্ঠান হয় মোটামুটি, বুঝতে পারছেন এই। তো এখন আমরা এখানে ঢোল সমুদ্র দিকে যেটা দেখলাম, এটার পর এখন আমরা যাচ্ছি লালন শাহের ভিটা হরিণাকুণ্ডতে। যদিও আমি এর আগে কখনো যাইনি এবং আজকে প্রথম আমি সেখানে যাচ্ছি। তো লালন শাহের ভিটা আমরা কিন্তু জানি, লালন শাহের মাজার কিন্তু কুষ্টিয়াতে, কিন্তু এইখানে হরিণাকুণ্ডে মানে ঝিনাইদহে লালন শাহের ভিটাটা আসলে কিভাবে আসলো বা কোথা থেকে আসলো, মানে এটা জানার জন্য তো যারা আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আমাদের সাথেই থাকবেন, কারণ বাংলাদেশের এই ইতিহাস বা এই তথ্যগুলো কিন্তু আপনাদেরও জানা উচিত। এখন এসে পৌঁছেছি আমরা হরিণাকুণ্ড। চিনেন লালন শাহের ভিটা? চিনেন? 30 টাকা করে। আচ্ছা, চলেন। তো আমরা নেমেই আমরা ভ্যান পেয়ে গেছি, আমাদের এই চাচা নিয়ে যাচ্ছে। কত করে ভাড়া বলেন চাচা? ভাড়া একমাত্র 30 টাকা। আর ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো গিয়ে নালন বাজার। নালং বাজার? হ্যাঁ। আচ্ছা, ওই জায়গাটার নাম হচ্ছে নালং বাজার। আমরা যেখানে যেতে চাচ্ছি, তো আমরা পথে যেতে যেতে যদি আমরা আরও কিছু দেখার মতো পাই বা আপনাদেরকে দেখানোর মতো পাই, সেগুলো আমরা ফুটেজ নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা রওনা দিই সেখানে। আচ্ছা, হরিণাকুণ্ড বাজারটা কিন্তু সুন্দর, রাস্তাটাও সুন্দর। এই রাস্তাটা হলো গিয়ে হ্যাঁ, এখানকার হ্যাঁ, এখানে ঢালাই রাস্তা, তো এই জন্যই পুরো। আপনি এখানে কতদিন আছেন? আমি হ্যাঁ? আমার বাড়ি রামনগরে, রামনগরে? ওই 7 ব্রিজের উপরে বুঝলেন, হ্যাঁ। ওটারও হরিশপুর আর এটারে রামনগর। গাইজ, তো আমরা লালন শাহের বসতভিটা যাওয়ার আগে এখানে একটা জায়গা পড়েছে, আমি জায়গাটা একটু দেখাই আপনাদেরকে। এই জায়গাটাকে 7 ব্রিজ বলে। এবং 7 ব্রিজ কেন বলে? এখানে একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ, এইখানে একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ এবং ওই দিকেও কিন্তু ব্রিজ। মানে এই জায়গাটা হচ্ছে আপনার টোটাল 7টা ব্রিজ এক জায়গায়, এবং এটা একটা পানির সুইচ গেট। এই যে এদিক দিয়ে কিন্তু পানির সুইচ গেট, তারপরে এই যে এখানে একটা সুইচ গেট, আমি যদি দেখি এটাও একটা সুইচ গেট এবং ওইখানেও একটা সুইচ গেট। হ্যাঁ, তো এখানে জায়গাটা আমার কাছে কিন্তু অসম্ভব একটা সুন্দর লেগেছে। তো যখন আমরা একটা জায়গায় এক্সপ্লোর করতে যাই, তখন এই ধরনের অনেকের কাছে এটা খুব ছোট একটা ইস্যু মনে হতে পারে, বাট যখন ফিজিক্যালি আপনি এই জিনিসগুলো দেখবেন বা এই জিনিসগুলো যখন জানবেন, তখন আপনার
মস্তিষ্কে যে তথ্য ভাণ্ডার আছে সেগুলো কিন্তু সমৃদ্ধি হয় বা সেগুলো কিন্তু বাড়ে। আর এগুলো আমাদের বাংলাদেশি এত সুন্দর জায়গায় এত 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 তথ্য এতদিকে বা এই বাংলাদেশের যে ইতিহাসগুলো আছে বিভিন্ন কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে এগুলো আমি প্রতিনিয়ত কিন্তু জানছি এবং আমি ফিল করছি যে আমি অ্যাকচুয়ালি প্রাউড ফিল করছি যে আমি এগুলো জানার মতন সুযোগ বা ওই ইয়েটা আমার হচ্ছে এবং আমি নিজেকে খুবই লাকি ফিল করছি। লালন শাহের ভিটায় যাওয়ার পথে ঠিক এইরকম একটা গ্রামীণ রাস্তা, আমরা পিছনেও এরকম আরও একটা দুটো রাস্তা কিন্তু চলে এসেছি। মানে একটা গ্রিন ভিউ যে একটা বিষয় বা গ্রামের যে একটা স্মেল থাকে, মূলত এইখানে কিন্তু আমরা সেগুলো ফিল করতে পারছি। বিশেষ করে এখানকার বাড়িগুলো যদি দেখাই আমি, আপনার নারকেল গাছ, তারপরে যে সুপারি গাছ, তারপর হচ্ছে রাস্তার দুই পাশেই খুব সারিবদ্ধভাবে কিন্তু আমরা বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি। এখানকার যে বাড়িঘরগুলো কিংবা এখানকার মানে বিষয়টাই আলাদা। আমরা যে রাস্তাটিতে যাচ্ছি এই রাস্তার পাশেই বিভিন্ন লেকের মতন আপনার ছোট ছোট পুকুরের মতো আপনার পানির কিছু বিষয় আছে। মানে এখানে আবার পানের কি বলে এগুলোকে, পানির বরফ বলে বা বাগান বলে, হ্যাঁ পানের বরফ বলে। তো এই জিনিসগুলো কিন্তু মানে দেখতে দেখতে যাওয়াটা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এবং খুবই অন্যরকম একটা ফিল হয়, খুবই ভালো ফিল হয় যে যখন আপনি গ্রামে আসবেন বা গ্রামের এই ভিউগুলো দেখবেন। বিশেষ করে এই যে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, আবার যদি দেখেন যে এইসব গ্রামে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু গাড়ি পাওয়া যায় না, যে কারণে এই গ্রামের মেয়েরাও কিন্তু সাইক্লিং করে বা সাইকেলে স্কুলে যায় আসে। তো এই সব কিছু মিলিয়ে মানে অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা ফিলিং কাজ করে এখানে। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন এবং এই গ্রাম বা এই যে এইখানকার যে তথ্যগুলো যে ইতিহাসগুলো সেগুলো কিন্তু আপনারা যাচাই করতে পারেন, জানতে পারেন, দেখতে পারেন। বন্ধুরা, আমি এখন চলে এসেছি লালন শাহর ভিটেতে। আর আমরা যেরকম ইমাজিন করেছিলাম যে এটা হয়তো বা একটা মাজার টাইপ কিংবা কোনো একটা বিশাল একটা স্থাপনা হবে, মূলত ওই রকম কোনো কিছু না। এখানে একটা স্টোরি আছে। এই স্টোরিটা হলো, এখানে সিরাজ শাহ নামে একজন ছিলেন যিনি লালন শাহকে ছোটোবেলা কুড়িয়ে পেয়েছেন এবং কুড়িয়ে পাওয়ার পর উনি লালন শাহকে বড় করেছিলেন। তো একটা সময় যখন লালন শাহ যখন অলৌকিক কিছু শক্তির অধিকারী হয়, তখন সিরাজ শাহ ওনাকে বলেছিলেন যে তুমি আমার চেয়ে অনেক বড় গুণের অধিকারী, তোমাকে লালন পালন করার মতো ওই ক্যাপাবিলিটি আমার নেই। তো তুমি এখান থেকে হাঁটা শুরু করবে এবং যেখানে গিয়ে তোমার সকাল হবে তুমি সেইখানেই তোমার ছাউরি তৈরি করবে। ওই ছাউরিটা হচ্ছে তার একটা বাসস্থান। তো যে বাসস্থানটা উনি হয়েছিল কুষ্টিয়াতে এবং সেটা এখন লালন শাহের মাজার হিসেবে পরিচিত। তো আমি আপনাদেরকে এখানের যেই লালন শাহের যে ভিটা, সেই ভিটাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লালন শাহের ভিটা এবং এখানে দুইজনের সমাধি আছে। তো আমি কিন্তু এটা শিওর না যে এখানে যে দুইজনের সমাধি আমরা দেখতে পাচ্ছি এটা কোন দুইজনের সমাধি বা এটা আসলে এটার স্টোরিটা কি। তো এটা জানার জন্য আমরা এখানকার স্থানীয় দু একজনের সাথে আমি কথা বলবো। আর এটা একটু ঘুরে দেখি যে এটার আশেপাশে যদি কোনো ধরনের কোনো নোটিশ বা কোনো সাইনবোর্ড যদি কিছু থেকে থাকে। এই যে এখানে আছেন, একটা হচ্ছে ফকির লালন শাহজির গুরু দরবেশ সিরাজ শাহজির রওজা মুবারক। মানে এই যে যেই সিরাজ শাহের কথা বললাম, ওই সিরাজ শাহকেই সিরাজ শাহজি বলে, দরবেশ সিরাজ শাহজি। তো এটা হচ্ছে ওনার রওজা মুবারক। ও নিচেও আছে এই যে দরবেশ সিরাজ শাহজির রওজা। তো উনি কিন্তু লালন শাহের গুরু ছিলেন। শুধুমাত্র গুরু ছিলেন না, উনি লালন শাহের কিন্তু পালনকর্তাও ছিলেন। মানে ছোটোবেলা থেকে লালন শাহ কিন্তু ওনার কাছে বড় হয়েছেন বা মানুষ হয়েছেন। তো এটা সম্পর্কে আমরা যতটুকু পারি এখানে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে ওনারা আসলে এই ব্যাপারে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে যশোর থেকে আসছি। তো আমি মূলত চাচ্ছি যে সিরাজ শাহজির ব্যাপারে একটু জানার জন্য। যে আমরা এরকম শুনেছি সিরাজ শাহজি লালন শাহকে কুড়িয়ে পেয়েছিলেন এবং উনি লালন শাহকে মানুষ করেছিলেন। তো এরপর সিরাজ শাহ এখানেই রয়ে গেছেন, লালন শাহ কুষ্টিয়ায় চলে গেছেন, ওনার মাজার কুষ্টিয়া হয়ে গেছে এবং আপনি বলছিলেন যে এখানে একটা মামলা মোকদ্দমা হয়েছে। আমি শুধু এই বিষয়ে একটু বিস্তারিত আর কি আপনার কাছে জানতে চাইবো।
এখানে লালন শাহ হ্যাঁ সিরাজ শাহ পুড়ে পায়, এটা সঠিক। এই দেখেন ওই ওখানে ওই ঘাটে, ওখানে ঘাট ছিল। ওই ঘাটে পক্স ছিল তার ঘাট। Pox, হ্যাঁ, Pox, বসন্ত ছোট বাচ্চা কালে বসন্ত হয়েছিল। বসন্ত হয়েছিল। হ্যাঁ। তা ইনার ছেলে ফেলে ছিল না সিরাজ শাহ। সিরাজ সাহেব। সিরাজ শাহ কোনো ছেলে ফেলে ছিল না, নিঃসন্তান। হ্যাঁ। সেখন যখন ও পাইয়াছে সেখন মনে করি যে যাই হোক আমাকে সন্তান যখন নেই সেখন যাই হোক করে আমি মানুষ করবো। মানুষ করেই তুলব। হ্যাঁ। তো উনি এনে সারিয়ে মারি উনি মানুষ করে ওনার কাছে থাকতে উনি ওই সময় উনি তো বিহার আসছিলেন। হ্যাঁ সিরাজ বিহারের বিহার ছেলে? আসছিলেন, হ্যাঁ বিহার আসছিলেন। এই খোলা খামারে কাজ করবে হয়তো। ওই সময় ছোলা মুসলি ফেসালি এই সমস্ত খোলায় কাজ করতো সিরাজ শাহ। আচ্ছা, ওনার সাথে ধরেন বাচ্চা, ওনার সাথে ধরেন এতটুকুই সাথে সাথে মানে এই যে ওর সমান। হ্যাঁ আচ্ছা সাথে সাথে বেড়াইতো যে আমার বাপ, ও যখন এখন বলছে যে আমার বাপ, আচ্ছা। ওইভাবে থাকতো। হ্যাঁ। থাকতে থাকতে তারপরে ও শিয়ানো হয়ে গেল। আচ্ছা শিয়ানো হয়ে গেল বলি এক খোলায় কাজ করছে। হুম। এটা সোলার বাচ্চা কিছুটা সোলা পেঁয়াজ হইতে এক মন খেনি হয়ে কাজ যাই হোক পাইয়েছে। তো এখন পেঁয়াজের নালন চলে বাড়ি যায়। হুম। তা সোলার বাসটা তুলে দেওয়ার মাথায় নালনের কুড়ি আছে হ্যাঁ সিরাজ সাহেব। হ্যাঁ তা কুয়ে যে না না আপনি আমার গুরু, আপনার মাথায় আমি তুলে দিতে পারি না, আমার মাথায় তুলে দেয়। আচ্ছা উনি কয়ে তুই পারিস আরে, তুই একটা মানুষ অত পারিস, তা দেন তো। হুম। তুলে দিয়েছে নালনের মাথায়, দেখে যে পাঁচ আসছে নালনের মাথায় ওই বস্তা নেই, নেই। শূন্য ইয়ে আছে। উনি নিজ দেখে চলে যাচ্ছে। মানে বস্তাটা শূন্যে ভাসতেছে। হ্যাঁ, আর মানে উনি- ওনার মাথার উপরেই আছে। হ্যাঁ, হ্যাঁ। উনি লালন শাহ হেঁটে যাচ্ছে এবং বস্তা ওনার উপরে হেঁটে যাচ্ছে। হ্যাঁ হেঁটে যাচ্ছে। আচ্ছা তারপরে ও দেখে যে তাইতেই না আমার চাইও ফকির হয়ে গিয়ে হ্যাঁ সে এই তো রাখা যাবে না এখানে। এখনো বলেছে নালন তোর ফকিরি শেষ, তুই এখন তোর যে চলে যায় এমনি চলে যা, তোর এক কেজি চাল আর দুটো কাঁচকলা দিলাম, যেখানে রাত পোয়াবে সেখানে গাড়ি ঘোড়া কোনো ই ছিল ছিল না, না। ছিল না। হ্যাঁ। ওই হাঁটতে 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 ছেড়ে যাইয়ে ওনার রাত পোয়ায় এই যে কুষ্টিয়ায় কুষ্টিয়া। যেখানে মাজারটা এখন আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে রান্না বাড়া করে খায়, ওখানে থাকে। হুম। যখন থাকতে থাকতে তারপরে এই দিক করলো, জানতে পারলো যে সে একটা বড় ফকির হয়ে গেছে। হুম। বুঝতে পেরেছেন? ওই বেলতলার একটা তিনি একজন মৌলানা, হুম। তার নাম হলো দুদ্দুষা, তাই তো? ওই সময়কার। হ্যাঁ ওই সময়কার। হ্যাঁ। উনি ওখানে যাতায়াত করতো। আচ্ছা যে এত বড়ি তাহলে আমরা দেখবো, প্রশ্ন কাটিয়ে নালনের সাথে পাচ্ছিলেন, নালনের কাছে ওই দুদ্দুষা মুড়ি দেয়। আচ্ছা এই পর্যন্ত আমার শোনা আছে। আচ্ছা, তাহলে এইভাবে লালন শাহ এইখানেই বড় হ্যাঁ, হয়েছে এবং- তার গুরু এই দেখেন সিরাজ শাহ। আচ্ছা এই যে এটা, তো তার মানে লালন শাহ এইখানেই বড় হয়েছে এবং এইখান থেকে হ্যাঁ, এইভাবে ওইখানে গেছে ওইখানে গিয়ে। এবং ওইখানে ওনার মাজার হয়ে গেছে। ওনার মাজার হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। আমি শুনেছি যে আপনি একজন শিল্পী মানুষ, আর গান বাজনা করে থাকেন। আপনার এই গান বাজনাগুলো আসলে কোন বিষয়ের উপরে? লালন লালন গীতি। লালন এই লালন গীতি আসলে আপনার গান বাজনাটা কোন কোন অনুষ্ঠানে করে থাকেন, বা এখানে কি কোনো অনুষ্ঠান হয় কিনা? হ্যাঁ এখানে অনুষ্ঠান হয়তো এটা কোন কোন সময় হয় এখানে অনুষ্ঠান? কারণ এই অনুষ্ঠান সম্পর্কে কিন্তু আমরা কেউ কিছু জানি না। পয়লা কার্তিকে আছে। হ্যাঁ, পয়লা কার্তিক এটা কি অনুষ্ঠান হয়? এটা লালনের স্মরণ সবাই নাকি এটা মানে এই স্কুলের মাঠেই হয়? হ্যাঁ, স্কুল এই যে স্কুলের মাঠটা এখানেই বড় করে অনুষ্ঠান হয়? এই মাঠে। আমরা শুনছি যে সরকারি ভাবে একটা অনেক বড় সড়ো কিছু হয় এরকম। ভাই এখনো সরকারি হয়নি, ডিসি আমাদের সভাপতি, আচ্ছা বুঝেছেন? কিন্তু এই জায়গায় কোনো সরকারি হয়নি। আচ্ছা ঠিক আছে। তো ওই যে গানগুলো করেন, সেই গানগুলার মানে একটা উদ্দেশ্য তো আছে, বা সেই গানগুলোর মাধ্যমে আপনারা তো সমাজে একটা বার্তা দেন। উদ্দেশ্য আছে যে যেমন লালন মৃত্যুবার্ষিকী, তারপরে জন্মবার্ষিকীও হয়, বুঝেছেন? তারপরে স্মরণোৎসব হয়, 3 বার হয়। আচ্ছা ঠিক আছে। তো এরকম বছরে কয়টা অনুষ্ঠান এখানে হইতে পারে বা হয়? এখানে অনুষ্ঠান 3টে হয়। 3টে। বড় হয় একটা, বড়টা কখন ওই হয়? লালন স্মরণোৎসব হয়, ওইটা ডিসেম্বরের 17, 18, 19 হইতো। 3 দিন এখনো হয় এটা? হ্যাঁ এখন মানে আমরা যদি ডিসেম্বরে আসি তাহলে 17, 18, 19 এখন এই 3 দিন পাবো। পাবেন, কিন্তু এখন একটু সমস্যা হয়েছে যে দেশের অবস্থা তো বুঝতেই পারছেন, এই কারণে তারিখে 2 বছর বন্ধ রয়েছে এই জায়গা। বন্ধ আছে। জি, এই কারণ ক্ষেত্রে এটা তো আপনার- সরকারি না। হ্যাঁ। সরকারি হলে
টাইম অনুযায়ী হইতো। তা আপনার এই ব্যাপার নিয়ে কি ডিসি সাহেবের সাথে কথা বলেন নাই? ডিসি সাহেবের সাথে কথা বলিয়াছে, যেহেতু উনি আমাদের সভাপতি। উপদেষ্টা কমিটি আছে তারা কথা বলিয়াছে, এই ছোট অনুসারে একটা হবে তোমার কবে হবে মানে আমরা কি- পহেলা কার্তিক। এই পয়লা কার্তিকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখানে এসেছিলাম এবং এই যে সিরাজ সাইজি, আমি নিজেও কিন্তু ওনার ব্যাপারে আগে অবগত ছিলাম না, এবং ওনার এখানে আসার পর আমরা যেই কথাগুলো ওনাদের কাছ থেকে শুনেছি বা যেই তথ্যগুলো আমরা পেয়েছি, এই তথ্যগুলোতে কিন্তু এটা পরিষ্কার যে এখানে সিরাজ সাইজি বলেন বা লালন শাহ বলেন, ওনারা অলৌকিক কিংবা আধ্যাত্মিক যেই শক্তি, সেই শক্তির অধিকারী ছিলেন। এবং আমরা এখানকার যে মুরব্বীর সাথে আমরা কথা বলেছিলাম, ওনার কিন্তু উনি একটা কথা বলেছেন যে যখন সিরাজ শাহ যখন লালন শাহকে বলেছিলেন একটা ধানের বস্তা নেওয়ার জন্য, তখন সেটা লালন শাহের মাথার উপরে শূন্যে ভাসমান ছিল এবং লালন শাহ হাঁটছিলেন। মানে আমরা লালন শাহের অনেক গান আমরা শুনেছি, ওনার যে গানগুলা, সেই গানের গভীরতাও যদি আমরা মাপতে যাই সেটা কিন্তু আমাদের পক্ষে পসিবল না, কারণ আমরা অতি সাধারণ মানুষ। তো ওনার গানের যে কথাগুলা বা যে লাইনগুলা, সেগুলো যদি আমরা অনুধাবন করি তাহলে কিন্তু বোঝা যায় যে ওনার মধ্যে আসলেই কিন্তু ডিফারেন্ট কিছু ছিল, যেটা আমরা হয়তো বা ধারণাও করতে পারি না। তো আজকে এইখানে আমরা এসেছিলাম এবং এটার ব্যাপারে সর্বশেষ আপডেট আমরা যতটুকু পেয়েছি সেটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে যাব আপনাদেরকে লালন শাহের মাজারে, এবং লালন শাহের মাজারে গিয়ে আমরা লালন শাহ সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।